প্লিজ। আচ্ছা, আজকে আমরা ডিজাইনের লাস্ট একটা পার্ট আছে আমাদের। ডিজাইনের মধ্যে লাস্ট পার্টটা হচ্ছে আমাদের ওয়াটার ট্যাঙ্ক ডিজাইন। ওয়াটার ট্যাঙ্ক আন্ডারগ্রাউন্ড রিজার্ভার হতে পারে অথবা ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক হতে পারে। দুইটার ক্ষেত্রে আমরা ডিজাইন প্রসিডিউর কি সেটা আমরা দেখবো। তো প্রথমে আমরা এখানে যেটাই ডিজাইন করতে চাই, আন্ডারগ্রাউন্ড রিজার্ভার হোক বা ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক হোক, আমরা প্রথমে এখান থেকে টাইপটা সিলেক্ট করব, কোনটা আমরা ডিজাইন করতে চাই। ঠিক আছে, কোনটা আমরা ডিজাইন করতে চাই সেই টাইপটা আমরা এখান থেকে সিলেক্ট করব। আচ্ছা, টাইপ সিলেক্টের আগে আমি দেখাই যে আমাদের ওয়াটার ট্যাঙ্কের ক্যাপাসিটি কেমন হবে। ওয়াটার ট্যাঙ্কের ক্যাপাসিটি ক্যালকুলেশন এটা আমরা অনেক আগে করে আসছি, এটা আমরা জানি কিভাবে করতে হয়। তাহলে এখান থেকে আপনার কয়টা ফ্লোর আছে আপনি ইনপুট দিবেন, কয়টা ইউনিট আছে পার ফ্লোরে, কয়জন মানুষ আছে, ওয়াটারের ক্যাপাসিটি কত, এগুলো সব ইনপুট দিবেন। ওয়াটার ট্যাঙ্কের লেন্থ, ওয়াটার ট্যাঙ্কের উইড, এগুলো সব ইনপুট দিবেন। সবগুলো ইনপুট দেওয়ার পরে আপনার এখান থেকে ওয়াটার ট্যাঙ্কের ক্যাপাসিটি চলে আসবে। ওয়াটার ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে ওয়াটার ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে 13,000 লিটার, 13,500 লিটার ওয়াটার ট্যাঙ্কের ক্যাপাসিটি। এই ক্যাপাসিটিটা হচ্ছে ওভারহেড ওয়াটার ট্যাঙ্কের ক্যাপাসিটি। ঠিক আছে, 13,500 লিটার এটা হচ্ছে ওভারহেড ওয়াটার ট্যাঙ্কের ক্যাপাসিটি। এখন আপনি যদি ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক ডিজাইন করতে চান তাহলে এখান থেকে টাইপ দিবেন ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক। ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক এবং ক্যাপাসিটি হচ্ছে 13,500 লিটার, যেটা এখান থেকে ক্যালকুলেশন থেকে যেটা আসছে। আর যদি আপনি আন্ডারগ্রাউন্ড রিজার্ভার ডিজাইন করতে চান তাহলে এখানে দিয়ে টাইপ দিয়ে দিবেন আন্ডারগ্রাউন্ড রিজার্ভার, এবং এর ক্যাপাসিটি হবে ওভারহেড ট্যাঙ্কের ডাবল বা ডাবলের বেশি। ওভারহেড ট্যাঙ্কের ডাবল বা ডাবলের বেশি হবে ক্যাপাসিটি। ঠিক আছে, তাহলে আমি এখানে আন্ডারগ্রাউন্ড রিজার্ভারটা ডিজাইন করে দেখাই। দুইটার ক্ষেত্রে জাস্ট একই জিনিস, আপনি অপশনটা চেঞ্জ করলেই হবে। আন্ডারগ্রাউন্ড রিজার্ভারের ক্ষেত্রে আমি ক্যাপাসিটি দিলাম হচ্ছে 13,500 লিটারের ডাবল, 27,000 লিটার। এবং আমার এই আন্ডারগ্রাউন্ড রিজার্ভারের ডেপথ, লেন্থ এবং উইডথ তিনটা ভ্যালু আমাকে ইনপুট দিতে হবে। আমি কনসিডার করলাম এখানে আমি ডেপথ ডেপথ দিব হচ্ছে 9 ফিট। আন্ডারগ্রাউন্ড রিজার্ভারের ডেপথ দিব আমি 9 ফিট, লেন্থ দিব 12 ফিট। এটা আপনি কিন্তু কম বেশি করতে পারেন, ডেপথ আপনি কম বেশি করতে পারেন, লেন্থ কম বেশি করতে পারেন। ঠিক আছে, এগুলা আপনার উপর ডিপেন্ড করবে। তাহলে 9 ফিট 12 ফিট যদি আমার ডেপথ এবং লেন্থ হয় তাহলে উইডথ হবে কত, উইডথ হবে অলমোস্ট 9 ফিটের মতো। এরপর হচ্ছে অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন, এটা সয়েলের একটা প্রপার্টি, অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন। যদি সয়েল টেস্টের রিপোর্টে অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন দেওয়া থাকে তো থাকলেই, আর যদি না দেওয়া থাকে তাহলে বাই ডিফল্ট 30 ডিগ্রি আছে, 30 ডিগ্রি রাখবে। এরপর হচ্ছে কনক্রিটের স্ট্রেংথ, রিভারের স্ট্রেংথ 3,000 PSI, 60,000 PSI, এগুলো আপনার যেভাবে দরকার আপনি সেভাবে মডিফাই করে নেবেন। ঠিক আছে, এরপরে মূলত আমাদের যেই ডিজাইনের অংশগুলো সেটা হচ্ছে আমাদের প্রথম ডিজাইন করতে হবে সাইড ওয়াল। ওয়াটার ট্যাঙ্কের সাইড ওয়াল, চারপাশে যে ওয়াল থাকবে, এই চারপাশের ওয়াল, ওয়াটার ট্যাঙ্কের সাইড ওয়াল, এই চারপাশের ওয়াল প্রথমে আমাদের ডিজাইন করতে হবে। তারপর ডিজাইন করতে হবে আমাদের রুফ স্ল্যাব। উপরে আমাদের, আমি যদি এটা এটা হচ্ছে মনে করেন আমাদের এলিভেশন, তাহলে এই যে রুফের স্ল্যাব একটা ডিজাইন করতে হবে, তারপরে সাইড ওয়াল ডিজাইন করতে হবে, আর হচ্ছে আমাদের বটম স্ল্যাব ডিজাইন করতে হবে। এই তিনটাই মূলত ডিজাইন। ঠিক আছে, তিনটাই হচ্ছে ডিজাইন। আচ্ছা, তাহলে তিনটার ক্ষেত্রে আমরা প্রথমে সাইড ওয়ালটা ডিজাইন করতেছি। সাইড ওয়াল মানে চারো সাইডের ওয়াল আর কি। সাইড ওয়ালের ক্ষেত্রে থিকনেস আমরা এখানে মিনিমাম থিকনেস চেষ্টা করবেন সাইড ওয়ালের ক্ষেত্রে। মিনিমাম থিকনেস মিনিমাম থিকনেস যদি আপনার আন্ডারগ্রাউন্ড রিজার্ভার হয় সেক্ষেত্রে 8 ইঞ্চি রাখার মিনিমাম থিকনেস। ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক হলে 7 ইঞ্চি, 7 ইঞ্চি 6 ইঞ্চি রাখার ট্রাই করবেন মিনিমাম থিকনেস। সেখানে আমাদের যেহেতু আন্ডারগ্রাউন্ড রিজার্ভার আমরা মিনিমাম থিকনেস রাখলাম হচ্ছে 250 mm, মানে 10 ইঞ্চি। আপনি এটা আরো কম করে দিয়ে দেখতে পারেন, আমি এটা যদি 200 mm করে দিই দেখি পাস করে কিনা। 200 mm পাস করে। তো আমি যেহেতু এটা আন্ডারগ্রাউন্ড, এমনিতে আন্ডারগ্রাউন্ড সয়েলের কন্টাক্টে থাকবে, সেই কারণে এটাকে আমি 10 ইঞ্চি প্রেফার করি। 10 ইঞ্চি রাখলাম আমি থিকনেস, ওয়ালের থিকনেস, সাইড ওয়ালের থিকনেস। এরপর হচ্ছে ভার্টিক্যাল রিভার। ভার্টিক্যাল রিভার ইনার ফেস মানে হচ্ছে যেদিকে পানি আছে, যেদিকে পানি থাকবে আন্ডারগ্রাউন্ড রিজার্ভারে, যেদিকে পানি থাকবে সেই দিকে যে ভার্টিক্যাল রিভার। এবং আউটার ফেস মানে হচ্ছে যেদিকে মাটি আছে সেই দিকের ভার্টিক্যাল রিভার। তাহলে এখানে 12 মিলি রড যদি আমি ব্যবহার করি, 12 মিলি রিভার যদি আমি ব্যবহার করি, তাহলে 12 মিলি রিভার 150 mm সেন্টার টু সেন্টার, মানে 6 ইঞ্চি পর পর। তো এটা আপনি আরো বড় করে দিয়ে দেখতে পারেন, 8 ইঞ্চি পর পর করে দিয়ে দেখতে পারেন পাস করে কিনা। 8 ইঞ্চি করলে আমাদের এখানে পাস করতেছে না, তাহলে আমি এখানে 8 ইঞ্চি না ব্যবহার করে আমি 6 ইঞ্চি ব্যবহার করবো। তো এগুলো সবই হচ্ছে আপনি ট্রায়াল দিয়ে দেখতে পারেন। এই সিমিলারলি এইটাও যদি আমি 8 ইঞ্চি করে দিই, 200 mm, এটাও পাস করতেছে না, তাহলে আমাদের এটা হচ্ছে 6 ইঞ্চি পর পর বা 150 mm পর পর দিতে হবে। এরপর হচ্ছে হরিজন্টাল ফেস, হরিজন্টাল যে রিভার গুলো থাকবে, হরিজন্টাল রিভারের ক্ষেত্রে আমরা এখানে 10 মিলি ব্যবহার করতেছি। তো 10 মিলির ক্ষেত্রে আপনি এখানে 5 ইঞ্চি, 6 ইঞ্চি, 7 ইঞ্চি দিয়ে ট্রাই দিতে পারেন যে এটা পাস করে কিনা। ঠিক আছে, তো এগুলো সবই হচ্ছে ট্রায়াল দিয়ে দিয়ে আপনি দেখতে পারেন
মিনিমাম কত দিলে, কত ইনপুট দিলে এটা পাস করে। আচ্ছা, এরপরে গেল আমাদের থিকনেস অফ রুফ স্ল্যাব। আমাদের উপরে যে স্ল্যাবটা থাকবে রুফে, সেই স্ল্যাব হচ্ছে এখানে 5 ইঞ্চি থেকে 6 ইঞ্চি দিয়ে ট্রাই করবো আমরা। আমি এখানে আন্ডারগ্রাউন্ড রিজার্ভারের ক্ষেত্রে আমি 6 ইঞ্চি ইউজ করতেছি, যেটা 5 ইঞ্চিও দিতে পারেন। আচ্ছা, এরপরে হলো এখানে আমাদের রুফের মেইন রিইনফোর্সমেন্ট এবং ডিস্ট্রিবিউশন রিইনফোর্সমেন্ট, দুইটা মূলত একই জিনিস, একই কাজই করবে। তাহলে এখানে আমরা 10 মিলিবার 6 ইঞ্চি পর পর দিব। এটা আপনি আরো বেশি করে দিয়ে দেখতে পারেন। এটা যদি আমি 175 দিই তাহলে এটা না, তাহলে এটা পাস করতেছে না, তার মানে এটা আমাকে 6 ইঞ্চি দিতে হবে মিনিমাম। এরপরে হচ্ছে আমাদের বটম স্ল্যাব বা বেস স্ল্যাব। যদি আমাদের আন্ডারগ্রাউন্ড রিজার্ভার হয়, আন্ডারগ্রাউন্ড রিজার্ভারের ক্ষেত্রে যেহেতু এটা সরাসরি সয়েলের কন্টাক্টে থাকে আন্ডারগ্রাউন্ড রিজার্ভারটা, এই কারণে আমাদের বটম স্ল্যাব এবং সাইড ওয়াল এই সবগুলো আমাদের থিকনেস বেশি হবে। ঠিক আছে, আর যদি ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক হয় সেক্ষেত্রে আমাদের থিকনেস আরো কমে যাবে। আচ্ছা, আন্ডারগ্রাউন্ড রিজার্ভারের ক্ষেত্রে আমরা বটম স্ল্যাব বা বেস স্ল্যাবটা 250 mm রাখবো, 250 mm রাখবো বা 10 ইঞ্চি রাখবো। এরপর হচ্ছে এখানে আমাদের মেইন রিইনফোর্সমেন্ট এবং ডিস্ট্রিবিউশন রিইনফোর্সমেন্ট, এটা আমরা 12 মিলি 6 ইঞ্চি পর পর রাখলাম। এখানে আপনি ট্রায়াল দিয়ে দেখতে পারেন, যেটা 10 মিলি দিলে এটা 6 ইঞ্চি পর পর রাখা যায় কিনা। 10 মিলি দিলে এটা আমার 6 ইঞ্চি পর পর রাখা যাচ্ছে না, সেই ক্ষেত্রে হয়তো আমার সেক্ষেত্রে 4 ইঞ্চি পর পর রাখতে হবে। ঠিক আছে, তো এটা আপনি এইভাবে ট্রায়াল দিয়ে দিয়ে দেখবেন যে এটা আমাদের মিনিমাম কত পর্যন্ত রিইনফোর্সমেন্ট এবং কত মিলি রিইনফোর্সমেন্ট ব্যবহার করলে আমাদের এটা পাস করে। তো এই সকল ইনফরমেশন এখানে দেওয়ার পরে ফাইনাল ডিটেলিংটা আপনি বাম পাশে দেখতে পাবেন। আপনি এখানে যা যা চেঞ্জ করবেন সমস্ত ডিটেলিংটা আপনি বাম পাশে এখানে দেখতে পাবেন। তাহলে এখানে আমাদের ওয়াটার ওয়াটার ট্যাঙ্কের ওয়াল হচ্ছে 250 mm। আমাদের ওয়াটার ট্যাঙ্কের চারপাশের যে সাইড ওয়াল গুলো হচ্ছে 250 mm। এবং আমাদের টপ স্ল্যাব হচ্ছে কত? টপ স্ল্যাব হচ্ছে টপ স্ল্যাব 150 mm, 6 ইঞ্চি। বটম স্ল্যাব কত? বটম স্ল্যাব হচ্ছে বটম স্ল্যাব হচ্ছে 10 ইঞ্চি। ঠিক আছে, আর এখানে কোন জায়গায় কি পরিমাণ রিইনফোর্সমেন্ট ব্যবহার করা আছে সেটাও এখানে ক্লিয়ার ভাবে বলা আছে। আমাদের এখানে ভার্টিক্যাল লিভার গুলো হচ্ছে 12 মিলি 6 ইঞ্চি পর পর, হরিজন্টাল লিভার হচ্ছে 10 মিলি 4 ইঞ্চি পর পর, এবং টপ স্ল্যাবে যেখানে যেটা আমরা ডিজাইন করে যেটা পাইছি সেটা এখানে দেয়া আছে। তো এই ডিটেলিংটা আপনি ভ্যালু চেঞ্জ করার সাথে সাথে ডিটেলিং এর এখানেও ভ্যালু চেঞ্জ হবে। তো এই হচ্ছে আমাদের আন্ডারগ্রাউন্ড রিজার্ভার বা ওভারহেড ওয়াটার ট্যাঙ্কের ক্ষেত্রে আপনি সিমিলারলি জাস্ট এটা শুধু এখান থেকে অপশন চেঞ্জ করবেন। অপশন চেঞ্জ করে আপনি এখানে যে প্যারামিটার গুলো আছে এগুলো সব ট্রায়াল দিবেন। তো এখানে আসলে ট্রায়াল দিয়ে কতটুকু মিনিমাম মিনিমাম কতটুকু ইকোনমিক ডিজাইন করা যায়। ঠিক আছে, আর এখানে ক্যালকুলেশন আছে, যাদের ইন্টারেস্ট আছে ক্যালকুলেশন আপনারা দেখতে পারেন। তো এই হচ্ছে আমাদের আন্ডারগ্রাউন্ড রিজার্ভার বা ওভারহেড ওয়াটার ট্যাঙ্কের ডিজাইন। এর মাধ্যমে আমাদের ডিজাইন ফেজ শেষ। এই পর্যন্ত আমাদের ডিজাইনের পার্ট শেষ। কারো কোনো জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করতে পারেন। আমরা ফাউন্ডেশন ডিজাইনে চলে যাব। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, বলেন, একজন বলেন। জি, ওই যে আমার একটু শেয়ারওয়াল স্পেন্ড্রাল ডিজাইনের ডিটেইল ডিজাইনটাতে সমস্যা হচ্ছে আর কি। আমি শেয়ার ওয়ালের হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছিলাম। স্প্যান্ডাল গুলো সব ডিলিট করে দিবেন। সবগুলো স্প্যান্ডাল ডিলিট করে দিয়ে নতুন করে আচ্ছা। মডেল করবেন, স্প্যান্ডাল অ্যাসাইন করবেন, জি। তারপর হচ্ছে আবার জি। চেক দিয়ে দেখেন যে কি হয়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভের ক্ষেত্রে হচ্ছে গিয়া যে শিয়ার ওয়ালটা হবে দুই পাশে 10 ইঞ্চি 10 ইঞ্চি, এটা কি বেস বুঝতে থেকে পারি না, আরেকবার উঠবে? বলেন, এই বুঝতে পারি না আপনার কথা বুঝতে পিকচার পারি না। দেখে মনে হচ্ছে এটা আপনার আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভারের ক্ষেত্রে হুম, সাইডের যে বেজের যে ওয়ালটা আছে, মানে শিয়ার ওয়ালটা আছে, এটা কি হুম। ফাউন্ডেশন থেকে উঠবে? আচ্ছা, এটা এটার ক্ষেত্রে হচ্ছে এই শেয়ার ওয়ালটা কোন জায়গা থেকে উঠবে সেটা ডিপেন্ড করবে আপনার ফাউন্ডেশনের টাইপ কি। এটা ডিপেন্ড করবে আপনার ফাউন্ডেশনের টাইপ কি। যদি আপনার এখানে এই শেয়ার ওয়ালের বটমে অন্য কোনো ফাউন্ডেশন না থাকে, শেয়ার ওয়ালের বটমে আপনার স্ট্রাকচারের জন্য যদি কোনো ফাউন্ডেশন না থাকে, তাহলে শুধু এটার যে বেস স্ল্যাব বা ফাউন্ডেশন স্ল্যাব সেইটাই হচ্ছে আমাদের এই আন্ডারগ্রাউন্ড রিজার্ভারের ফাউন্ডেশন হিসেবে কাজ করবে। বুঝতে পারছেন? যদি অন্য কোনো অন্য কোনো ফাউন্ডেশন আপনার বিল্ডিং এ যদি অন্য কোনো ফাউন্ডেশন না থাকে, সেই ক্ষেত্রে আন্ডারগ্রাউন্ড রিজার্ভারের জন্য যে বেস স্ল্যাবটা আমরা ডিজাইন করলাম সেই বেস স্ল্যাবটাই হচ্ছে আন্ডারগ্রাউন্ড রিজার্ভারের ফাউন্ডেশন হিসেবে কাজ করবে। আর এখানে যদি অন্য কোনো ফাউন্ডেশন থাকে, যেমন এখানে ধরেন যে পাইল ক্যাপ আছে, এখানে পাইল ক্যাপ আছে, তাহলে পাইল ক্যাপ যদি থাকে, এই পাইল ক্যাপের সাথে যদি আপনি ওভারহেড আন্ডারগ্রাউন্ড রিজার্ভারটা ডিজাইন করতে চান, তাহলে কি হবে? তাহলে এই যে এগুলো কিন্তু এই রিইনফোর্সমেন্ট গুলো কিন্তু আপনার পাইল ক্যাপের রিইনফোর্সমেন্ট। ঠিক আছে, এগুলো কিন্তু পাইল ক্যাপের রিইনফোর্সমেন্ট। পাইল ক্যাপের মতোই থাকবে। আর মিডেলেও আপনি সিমিলারলি পাইল ক্যাপের যে রিইনফোর্সমেন্ট আছে তার থেকে রিইনফোর্সমেন্ট কম ধরে আপনি দিতে পারেন।
আর মাঝখানে যে অংশটা থাকবে এই মাঝখানের অংশটা মূলত হচ্ছে আপনার এই যে একটু আগে যেটা আমরা ডিজাইন করলাম বটম স্ল্যাব, সেই বটম স্ল্যাবটা শুধু মাঝখানের অংশটা। আর এই পাশেও পাইল ক্যাপের অংশ, এই পাশেও পাইল ক্যাপের অংশ, বুঝতে পারছেন? আর এখান থেকে হচ্ছে আমাদের এখান থেকে টপের রিইনফোর্সমেন্ট যেটা আছে, টপের রিইনফোর্সমেন্টটা আসবে আমাদের টপের রিইনফোর্সমেন্টটা আসবে হচ্ছে আমাদের আন্ডারগ্রাউন্ড রিজার্ভারের রিইনফোর্সমেন্ট। আর এইখানে যে রিইনফোর্সমেন্টটা এইটাও হচ্ছে আমাদের আন্ডারগ্রাউন্ড রিজার্ভারের রিইনফোর্সমেন্ট, বাট এইটা এবং এইটা, এইটা এবং এইটা, এই রিইনফোর্সমেন্ট গুলো হচ্ছে পাইল ক্যাপের রিইনফোর্সমেন্ট। বুঝতে পারছেন? এখানে যদি অন্য কোনো ফাউন্ডেশন থাকে তাহলে আমাদের এটার জন্য আলাদা করে আর বটম জি, স্ল্যাব বা বেস দিতে হবে না। বুঝতে পারলাম। আর আরেকটা জিনিস ইউজ করা দেখছি, সেটা হচ্ছে হান্স বার বা চেম্ফার বার বলে, দুই পাশে একটু মানে করে মানে একটু টেল্ট করে দেওয়া হয় বাঁকা করে, এটা হান্স বার বলে। সেটা ইউজ না করলে কি সমস্যা আছে? আচ্ছা, ওইটা ওইটা ইউজ করা ভালো। এরকম চ্যাম্পার বারের কথা বলতেছেন এই টাইপের? এই টাইপের হ্যালো। বারের কথা বলতেছেন? এগুলো ইউজ করা যায়, এগুলো ইউজ করলে আপনার এই এই জায়গায় যেহেতু মোমেন্ট অনেক বেশি কাজ করে বটমে, এই জায়গায় মোমেন্ট অনেক বেশি কাজ করে, তো এই সমস্ত বারগুলো এর মোমেন্ট ক্যারি করার জন্য খুব ভালো। এই যে আপনার এই সেকশন গুলোতে, এই জায়গাগুলোতে দিতে পারেন। আচ্ছা, আর কোনো জিজ্ঞাসা আছে? ওকে, ঠিক আছে। স্যার আগে একটু কোশ্চেন ছিল। বলেন। আর্কিটেকচারাল ডিজাইন অনুসারে তো কলাম বিম আমি লোকেশন ট্রাই করবো যে কোথায় দেবো, কত ফিট দূরে। কিন্তু ইকোনমির জন্য ইকোনমিকে আগে প্রাধান্য দেব না স্যার আর্কিটেকচারাল দিকটাকে? আচ্ছা, এই জায়গায় হচ্ছে কিছু কিছু জিনিস আছে আপনার আর্কিটেকচারাল রিকোয়ারমেন্ট ম্যান্ডেটরি, আপনাকে আর্কিটেকচারাল রিকোয়ারমেন্ট আপনি ভায়োলেট করতে পারবেন না, ওই জায়গাগুলোতে আসলে ইকোনমিক করার কোনো সুযোগ থাকবে না আপনার হাতে। বুঝতে পারছেন? কোনো কোনো জায়গায় এরকম থাকে যেখানে আপনার আর্কিটেকচারাল রিকোয়ারমেন্টই হচ্ছে কলামের সাইজটা এত বড় হইতে হবে, এটা আর্কিটেকচার বিভিন্ন কারণে হইতে পারে। তো ওই জায়গাগুলোতে আপনি চাইলেও কিন্তু ইকোনমিক করতে পারবেন না, আপনাকে কলামের সাইজ যদি বড় আর্কিটেকচারাল ড্রয়িং এ প্রয়োজন হয় তাহলে বড় কলাম আপনাকে ব্যবহার করতে হবে। বা শেয়ার ওয়াল যদি বড় শেয়ার ওয়াল প্রয়োজন হয় আর্কিটেকচারাল ড্রয়িং বা আর্কিটেকচারাল রিকোয়ারমেন্ট অনুযায়ী, তাহলে আপনাকে বড় শেয়ার ওয়াল এখানে ব্যবহার করতে হবে। ঠিক আছে? তো সব জায়গায় আসলে চাইলেও ইকোনমিক ওইভাবে করা যায় না। যদি আর্কিটেকচারাল, আর আমাদের প্রথমেই প্রাধান্য দিতে হবে যে আর্কিটেকচারাল রিকোয়ারমেন্টটা যাতে আমরা ফুলফিল করতে পারি, আর্কিটেকচার রিকোয়ারমেন্টটা যাতে আমরা ফুলফিল করতে পারি, দেন আর্কিটেকচার রিকোয়ারমেন্ট ফুলফিল রেখে আমরা যতটুকু ইকোনমিক করতে পারি। বুঝতে পারছেন? জি স্যার। আর একটু স্যার সেই ক্ষেত্রে যদি কোনো দিকে এরকম কোনো মিনিমাম অ্যাজ এ স্ট্রাকচার ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের কোন দিকে থিঙ্কিং করা উচিত? যেমন একদিকে 50 ফিট আছে, সেদিকে আমি কতগুলো দিব? কথার কথা, এখানে 25 ফিট করে দিলে আমার হচ্ছে 3টে কলাম দেওয়া হয়, সেই ক্ষেত্রে আমি 25 ফিটে যাব না 20 ফিটের উপরে যাওয়া যাবে কিনা, এরকম নিয়মের কথা যেটাতে আমি সাশ্রয়ী হবে, যে আমি 20-এর উপরে যাব না, 20 ম্যাক্সিমাম বিমের লেন্থ বা কলাম টু কলামের ফ্রি স্প্যান আচ্ছা, এই ক্ষেত্রে 20 হবে বা 15 হবে। আপনার এই ক্ষেত্রে মোটামুটি স্প্যান রাখার চেষ্টা করতে হবে 18 থেকে 20 ফিট। স্প্যান রাখার চেষ্টা করতে হবে 18 থেকে 20 ফিট। 18 থেকে 20 ফিট স্প্যান হলে আপনার বিম গুলো ইকোনমিক ডিজাইন হয় বিমের। কিন্তু 20 ফিটের উপরে যদি স্প্যান হয় তখন বিমের ডেপথ অনেক বেশি রিকোয়ারমেন্ট চলে আসে। তো সেক্ষেত্রে শুধু আমাদের কলাম সংখ্যা কমাচ্ছি সেটা চিন্তা করলেই হবে না, আমাদের কিন্তু বিম নিয়েও চিন্তা করতে হবে। তো এই ক্ষেত্রে বেটার হচ্ছে আপনার স্প্যান গুলোকে, মানে যদি অন্য কোনো আমাদের রিকোয়ারমেন্ট বা অন্য কোনো লিমিটেশন না থাকে সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো 18 থেকে 20 ফিটের মধ্যে স্প্যান রাখার জন্য। বড় স্প্যানও করা যাবে, করা যাবে না তা না, বড় স্প্যান করা যাবে, প্রয়োজন হলে ছোট স্প্যান করা লাগবে সেটাও করা যাবে। তবে আমরা আমরা চেষ্টা করব যদি অন্য কোনো আমাদের বাইন্ডিংস না থাকে সেক্ষেত্রে আমরা হচ্ছে 18 থেকে 20 ফিট স্প্যান রাখার চেষ্টা করব। ওকে, ঠিক ওকে আছে। ওকে স্যার। আচ্ছা, আমরা এখন ফাউন্ডেশন ডিজাইনটা শুরু করতেছি। ফাউন্ডেশন ডিজাইন শুরু করার আগে আপনাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে, ফাউন্ডেশন ডিজাইন শুরু করার আগে সবসময় স্ট্রাকচারে যদি শেয়ার ওয়াল থাকে, ফাউন্ডেশন ডিজাইন শুরু করার আগে স্ট্রাকচারে যদি শেয়ার ওয়াল থাকে আপনাকে শেয়ার ওয়ালের মেশ অফ করে দিতে হবে। শেয়ার ওয়ালের মেশ অফ করে দিতে হবে। শেয়ার ওয়ালের মেশ যদি আপনি অফ না করেন সেক্ষেত্রে শেয়ার ওয়ালের মেশের মধ্যে অনেক বেশি লোড, কি বলা যায়, অনেক বেশি লোড আটকে থাকে আর কি। শেয়ার ওয়ালের মেশের মধ্যে অনেক বেশি পরিমাণ লোড আটকে থাকে, যার ফলে শেয়ার ওয়ালের যে বেজের জয়েন্ট আছে, বেজের জয়েন্টে ফুল লোডটা সে পায় না আর কি, ফুল লোডটা শো করে না। এই কারণে স্ট্রাকচারে যদি শেয়ার ওয়াল থাকে তাহলে ফাউন্ডেশন ডিজাইনের জাস্ট আগে, ফাউন্ডেশন ডিজাইন যখন আপনি করবেন
তার জাস্ট আগে শেয়ার ওয়ালের মেশ অপশনটা অফ করে দিতে হবে, যাতে শেয়ার ওয়াল দিয়ে 100% লোড বেজে ট্রান্সফার হয়ে যায়। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা সিলেক্ট করব আমাদের অবজেক্ট ধরে আমরা সিলেক্ট করতেছি ওয়াল সেকশন। এখানে আমাদের একটাই ওয়াল আছে, এটাকে আমরা সিলেক্ট করে অ্যাসাইন শেল, শেল থেকে ওয়াল অটোমেশ, ওয়াল অটোমেশটা আমরা অফ করে দিব। ঠিক আছে, ডিফল্ট নো মেশিং, ডিফল্ট নো মেশিং, নো মেশিং দিয়ে আমরা এটা অ্যাপ্লাই করে দিব। তাহলে আমাদের শেয়ার ওয়ালের মেশটা অফ হয়ে যাবে। অন্যান্য জায়গার কোনো মেশ আমাদের অফ করতে হবে না, আমাদের মূলত শেয়ার ওয়ালটা মেশ অফ করতে হয়, কারণ আমাদের যাতে সম্পূর্ণ লোডটা আমাদের বেজে আসে, শেয়ার ওয়াল দিয়ে যে লোডটা ট্রান্সফার হবে কোনো লোড যাতে হিডেন অবস্থায় না থাকে। আচ্ছা, আমরা এটা করার পরে এখন আমি অ্যানালাইসিস দিচ্ছি। অ্যানালাইসিস দিয়ে প্রথমে আমরা সিঙ্গেল ফাউন্ডেশন ডিজাইন দেখব। তো সিঙ্গেল ফাউন্ডেশন ডিজাইন করার জন্য আমি সেফ ওপেন করতেছি। আপনাদের যাদের সেফ ইনস্টল করা আছে, আপনারা ইনস্টল করা থাকলে ব্যবহার শুরু করে দিবেন, প্র্যাকটিস শুরু করে দিবেন। না, যাদের ইনস্টল করা নাই আপনারা ইনস্টল করে নিন। আর এক্সেল যেটা দেয়া আছে, এক্সেলটা খুবই ইজি, সিঙ্গেল ফাউন্ডেশন ডিজাইন করার এক্সেলটা খুবই ইজি, জাস্ট আপনার ভ্যালু ইনপুট দিলেই তা বুঝতে পারবেন। ওটা আমি দেখাচ্ছি না, এই সেফে দেখাই দিচ্ছি। এক্সেলে করলে হবে নাকি সেভ দিয়ে করলে ভালো হবে? আচ্ছা, এক্সেল কানেক্ট ওপেন করি। আচ্ছা, এক্সেলের ক্ষেত্রে এখানে এখানে যে বিষয় যেটা, সেটা হচ্ছে এক্সেলে আপনি এখানে কোনো জায়গায় মোমেন্ট ইনপুট দিতে পারবেন না। আপনি যদি ফাউন্ডেশনে মোমেন্ট কনসিডার করেন, মোমেন্ট যদি কনসিডার করে ডিজাইন করতে চান, মোমেন্ট ইনপুট দেওয়ার অপশনটা এক্সেলে নাই। ঠিক আছে, তো যদি মোমেন্ট ইনপুট দিতে চান তাহলে আপনাকে সেফেই ডিজাইন করতে হবে। আর যদি মোমেন্ট ইনপুট না দিয়ে শুধু হিঞ্জ সাপোর্ট বা পিন সাপোর্ট ধরে ডিজাইন করতে চান, সেক্ষেত্রে আপনি এক্সেল দিয়ে ডিজাইন করতে পারেন। ঠিক আছে, দুইটার ক্ষেত্রে খুব একটা পার্থক্য হয় না, অলমোস্ট একই জিনিসই আসে। মোমেন্টের কারণে তো কিছুটা রিইনফোর্সমেন্ট বৃদ্ধি পেতে পারে, এছাড়া তো আর তেমন কিছু নেই। হ্যাঁ, মোমেন্ট, এক্সট্রা মোমেন্ট ক্যারি ক্যারি করলে, এক্সট্রা মোমেন্ট কনসিডার করলে রিইনফোর্সমেন্ট বাড়বে। যদি আপনার মনে করেন যে বিল্ডিং হচ্ছে ছোট বিল্ডিং হয়, 5 তলা 6 তলা বিল্ডিং যদি হয়, সেক্ষেত্রে ওই সাপোর্ট সাপোর্ট ধরবেন হচ্ছে বিল্ডিং এর হিঞ্জ সাপোর্ট বা পিন সাপোর্ট ধরবেন, তখন আর আপনাকে মুভমেন্ট কনসিডার করতে হবে না, তখন আপনি অনায়াসে এক্সেল দিয়ে ডিজাইন করে ফেলতে পারবেন। ঠিক আছে, কারণ তখন এমনিতেই বেজে মুভমেন্ট আসবে না। আর যদি ফিক্স সাপোর্ট ধরেন, ইট্যাপসে যদি সাপোর্টটা ফিক্স সাপোর্ট ধরেন, তখন কিছু পরিমাণ মুভমেন্ট আসে, খুবই নেগলিজিবল যদিও। তো তখন হচ্ছে আপনি এক্সেল দিয়ে ডিজাইন করলেও করতে পারেন, অথবা সেফেও ডিজাইন করতে পারেন। তো এটা খুবই ইজি, এক্সেলের ডিজাইনটা খুবই ইজি, জাস্ট ভ্যালুগুলো ইনপুট দিবেন, ভ্যালুগুলো ইনপুট দিলে এখানে আপনি রেজাল্ট পাবেন। ডান পাশে চেক আছে, চেকগুলো আপনি দেখতে পারেন যে কি চেক হচ্ছে কি না হচ্ছে। ঠিক আছে, তো এটা আমি আর দেখাইলাম না, এটা আশা করি সবাই পারবেন। আমি হচ্ছে সেফের ডিজাইনটা দেখাই দিচ্ছি। সেফ ওপেন করার পরে আমি এখানে প্রথমে নিউ মডেলে যাব। সেফ ওপেন করার পরে নিউ মডেলে যাব। সেফের ইন্টারফেস আর ইটাপসের ইন্টারফেস একই রকম দেখতে, একই রকম দুইটা। এখানে যাওয়ার পর আমরা 3 নম্বর অপশনটাতে চলে যাব, এগুলো আপনারা সবাই জানেন। এখান থেকে আমরা ডিসপ্লে ইউনিট, ডিফল্ট ইউজার রেজিয়ন, তারপর এখান থেকে ডিজাইন কোড, এগুলো চেক করে আমি ওকে করে বের হয়ে আসবো। ওকে করে বের হয়ে আসলে আমাদের এখানে সিঙ্গেল ফাউন্ডেশন ডিজাইন করার জন্য, সিঙ্গেল ফুটিং ডিজাইন করার জন্য এখানে একটা টেমপ্লেট আছে সিঙ্গেল ফুটিং। আমরা টেমপ্লেট দিয়েও ডিজাইন করতে পারি, বা আমরা হচ্ছে টেমপ্লেট ছাড়াও ডিজাইন করতে পারি। টেমপ্লেট দিয়ে ডিজাইন কিভাবে করতে হয়, টেমপ্লেট ছাড়া বা গ্রিড অনলি দিয়ে ডিজাইন তো আপনারা এই টাইপসে দেখছেন, আমরা গ্রিড অনলি দিয়ে ডিজাইন করছি। তো ওইভাবে করতে পারেন, বা সিঙ্গেল ফুটিং এর যে টেমপ্লেট আছে টেমপ্লেটটা দিয়েও করতে পারেন। আমি টেমপ্লেটটা ওপেন করতেছি। টেমপ্লেটটা ওপেন করলে এখানে হচ্ছে প্রথমে আমাদের সিঙ্গেল ফাউন্ডেশনের জন্য, সিঙ্গেল ফুটিং এর জন্য আমাদের একটা প্রাইমারি একটা সাইজ কনসিডার করতে হবে। ঠিক আছে, প্রাইমারি একটা সাইজ আমাদের কনসিডার করতে হবে। আপনি এটা 8 ফিট 10 ফিট, 8 ফিট 12 ফিট, 6 ফিট 8 ফিট, যে কোনো কিছু আপনি কনসিডার করতে পারেন। কনসিডার করে আমি ধরেন ধরেন প্রথমে আমি কনসিডার করলাম আমার সাইজ হচ্ছে 8 ফিট বাই 6 ফিট। 8 ফিট বাই 6 ফিট হচ্ছে আমার ফাউন্ডেশনের সিঙ্গেল ফুটিং এর সাইজ। এখন এইটাকে দিয়ে, এই যে সাইজ আমি কনসিডার করলাম 8 ফিট বাই 6 ফিট, এইটা আমি ট্রায়াল দিব। ট্রায়াল দিয়ে আমি দেখবো যে এই 8 ফিট বাই 6 ফিট ফাউন্ডেশন পাস করে কিনা। যদি আমি দেখি যে এটা পাস করে গেছে, তাহলে পাস করে গেলে এটাকে আমি আরো ছোট করতে পারি কিনা সেটা আমি ট্রাই করব। যদি দেখি যে এটা না, এটা ফেল করতেছে, তাহলে আমাকে ফাউন্ডেশন সাইজটা আরো বড় করতে হবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা প্রথমে যে কোনো একটা সাইজ আমরা কনসিডার করব। সাইজ আমরা কনসিডার করে সেইটার উপরে বেস করে আমরা হচ্ছে ফাউন্ডেশনের সাইজ আরো ছোট করা লাগলে ছোট করব, বড় করা লাগলে বড় করব। সিমিলারলি আমরা একটা ফাউন্ডেশনের থিকনেসও কনসিডার করব। থিকনেস আপনি স্টার্টিং থিকনেস মনে করেন 20 ইঞ্চি কনসিডার করতে পারেন, 18 ইঞ্চি কনসিডার করতে পারেন। এভাবে একটা থিকনেস আমরা কনসিডার করবো। এগুলো সবই আমরা ট্রায়াল দিয়ে চেক করে দেখবো যে আমাদের ফাউন্ডেশনের এই সাইজ ওকে আছে কিনা, থিকনেস ওকে আছে কিনা, এই সমস্ত জিনিস আমরা ট্রায়াল দিয়ে চেক করব। তাহলে এখানে প্রথমে আমরা ফাউন্ডেশনের সাইজটা ইনপুট দিব। তো ফাউন্ডেশনের সাইজের ক্ষেত্রে মনে করেন এটা হচ্ছে আমাদের ফাউন্ডেশন,
এটা হচ্ছে আমাদের ফাউন্ডেশন। তাহলে আমাদের ফাউন্ডেশনের সাইজ হচ্ছে টোটাল লেন্থ হচ্ছে 8 ফিট, আমি কনসিডার করলাম 8 ফিট। তাহলে এই পাশে 4 ফিট, এই পাশে 4 ফিট। আর ফাউন্ডেশনের এই বরাবর আছে হচ্ছে 6 ফিট, তার মানে এইদিকে 3 ফিট, এইদিকে 3 ফিট। ঠিক আছে, তাহলে আমাদের ফাউন্ডেশনের সাইজ দাঁড়াইলো 8 ফিট বাই 6 ফিট। তাহলে আপনি প্রথমে ইনপুট দিবেন লেফট, বামে কতটুকু আছে, এই যে এখান থেকে বামে এতটুকু, এটা প্রথমে ইনপুট দিবেন, বামে কতটুকু আছে, তারপর ডানে কতটুকু আছে, এই ডানের এইটুকু, ডানে কতটুকু আছে, এরপর উপরে কত আছে, বটমে কত আছে, উপরে কত আছে এটা, নিচে কত আছে এটা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে টোটাল আপনার ফাউন্ডেশনের সাইজ। তাহলে আমি লেফট রাইট হচ্ছে আমাদের 4 ফিট 4 ফিট করে, লেফট রাইট 4 ফিট 4 ফিট, টপ আর বটম হচ্ছে 3 ফিট 3 ফিট। তাহলে আমাদের ফাউন্ডেশনের সাইজ দাঁড়াইলো হচ্ছে 8 ফিট বাই 6 ফিট। এবার আমাদের ফাউন্ডেশনের একটা থিকনেস ইনপুট দিতে হবে ট্রায়াল দেওয়ার জন্য। আমি থিকনেস এখানে কনসিডার করলাম 20 ইঞ্চি, থিকনেস কনসিডার করলাম 20 ইঞ্চি। এরপর আমাকে ইনপুট দিতে হবে সয়েলের বেয়ারিং ক্যাপাসিটি। আচ্ছা, সয়েলের বেয়ারিং ক্যাপাসিটিতে যাওয়ার আগে আমি একটু সয়েল টেস্টের রিপোর্টটা ওপেন করি। আচ্ছা, স্ট্রাকচার ডিজাইন করার আগে আমাদের হাতে একটা সয়েল টেস্টের রিপোর্ট মাস্ট থাকতে হবে। সয়েল টেস্টের রিপোর্ট দেখে আমরা কি ইনফরমেশন নিব, সয়েল টেস্টের রিপোর্ট দেখে আমরা কি ইনফরমেশন নিব, প্রথমে আমরা নিব হচ্ছে আমাদের এখানে বোরহোল কয়টা আছে এবং কোন বোরহোলের ক্যাপাসিটি কত আছে সয়েলের। আচ্ছা, তাহলে আমাদের এখানে 1 নাম্বার বোরহোল যদি আমরা কনসিডার করি, তাহলে 1 নাম্বার বোরহোলের, ভাইয়া কোন টাইপের হবে? বুঝি নাই কি। সয়েল টেস্টের রিপোর্টে তো দেওয়া থাকবে আমার মানে ফাউন্ডেশনটা কোন টাইপের হবে। হ্যাঁ, সয়েল টেস্টের রিপোর্টে তো দেয়া থাকবে, তারপর আপনি ডিসাইড করবেন যে ফাউন্ডেশন কি হবে না হবে। সয়েল টেস্টের রিপোর্টে তো একটা রেকমেন্ডেশন থাকবেই। আপনার বড় বিল্ডিং যদি থাকে, বড় বিল্ডিং হলে সয়েল টেস্টের রিপোর্টে পাইল ফাউন্ডেশন রিকমেন্ডেড থাকবে, ছোট বিল্ডিং হলে সিঙ্গেল ফুটিং শ্যালো ফাউন্ডেশন রিকমেন্ডেড থাকবে। আচ্ছা, আমরা এখানে আমাদের সয়েল টেস্টের রিপোর্টে সাধারণত সব সয়েল টেস্টের রিপোর্টেই 2 ধরনের ক্যাপাসিটি থাকে, শ্যালো ফাউন্ডেশনের ক্যাপাসিটিও থাকে, পাইল ফাউন্ডেশনের ক্যাপাসিটিও থাকে। আমরা এখানে প্রথমে শ্যালো ফাউন্ডেশনটা যেহেতু ডিজাইন করতেছি, তো আমরা এখানে শ্যালো ফাউন্ডেশনের ক্যাপাসিটিটা প্রথমে দেখব। ঠিক আছে, তাহলে 1 নাম্বার বোর হলে আমাদের এখানে আমি প্রথমে 5 ফিট ডেপথে কত আছে দেখি। 1 নাম্বার বোর হলে 5 ফিট ডেপথে আমাদের আছে। আমাদের সিঙ্গেল ফুটিং, কম্বাইন্ড ফুটিং এগুলোর জন্য আমরা দেখবো হচ্ছে এই যে সার্কুলার অর স্কোয়ার ফুটিং, এইটা দেখবো। ঠিক আছে, সার্কুলার অর স্কোয়ার ফুটিং এটা আমরা দেখবো। তাহলে 5 ফিট ডেপথে আমাদের আছে কত, 1 TSF। 5 ফিট ডেপথে আমাদের আছে হচ্ছে 1 TSF। 10 ফিট ডেপথে আমাদের আছে কত, 10 ফিট ডেপথে আমাদের আছে 2 TSF। 5 ফিট ডেপথে আছে 1 TSF, 10 ফিট ডেপথে আছে 2 TSF। তাহলে আমাদের ফাউন্ডেশনটা আমরা কোথায় দিব সেটা ডিপেন্ড করবে আমাদের সয়েলের কন্ডিশনের উপরে। তো যদি এটা আমরা 5 ফিট ডেপথে ফাউন্ডেশনটা দেই, তাহলে আমাদের সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি কিন্তু খুব বেশি একটা ভালো নাই, 1 TSF। ঠিক আছে, আচ্ছা আমরা যদি 10 ফিট ডেপথে দেই, তাহলে আমাদের বিয়ারিং ক্যাপাসিটি 2 TSF। বাট 10 ফিট ডেপথে আপনার সিঙ্গেল ফুটিং দিতে গেলে সেখানে কনস্ট্রাকশনে অনেক ঝামেলা আছে। 10 ফিট ডেপথ এটা কিন্তু খুব একেবারে কমন না। তো আমরা চেষ্টা করবো মোটামুটি 6 থেকে 8 ফিটের মধ্যে রাখার। ঠিক আছে, সিঙ্গেল বা কম্বাইন্ড ফুটিং এর ক্ষেত্রে, সিঙ্গেল ফুটিং বা কম্বাইন্ড ফুটিং এর ক্ষেত্রে আমরা ফাউন্ডেশনের ডেপথ আমরা চেষ্টা করবো 6 থেকে 8 ফিটের মধ্যে রাখার। সর্বোচ্চ গেলে আমরা হয়তো 10 ফিট রাখতে পারি। ঠিক আছে, সর্বোচ্চ গেলে 10 ফিট রাখতে পারি, বাট 10 ফিটের উপরে আমরা কখনোই না যাওয়ার চেষ্টা করবো, কারণ তখন হচ্ছে আমাদের এমনিতেই পানি উঠতে থাকবে এবং আমাদের সাইড গুলো, আমাদের যেই এক্সকাভেশন যেটা আমরা করব সেই এক্সকাভেশনের সাইড গুলো, আমাদের সয়েল গুলো আমাদের দেখা যাবে যে ভেঙে ভেঙে পড়ার একটা পসিবিলিটি থাকে যদি আমরা শীট পাইল ব্যবহার না করি। ঠিক আছে, তো এটা কিন্তু আবার কনস্ট্রাকশন জটিলতা তৈরি করে। আমরা চেষ্টা করবো মোটামুটি 6 থেকে 8 ফিট এই রেঞ্জের মধ্যে রাখার, এই রেঞ্জের যে বিয়ারিং ক্যাপাসিটি আছে সেটা ধরে ডিজাইন করা। তাহলে এখানে আমি কনসিডার করলাম, মনে করেন 7 ফিট আমি কনসিডার করলাম, আমি এখানে 7 ফিট কনসিডার করলাম। তাহলে 5 ফিটে আমার আছে হচ্ছে 1 TSF, 10 ফিটে আমার আছে হচ্ছে 2 TSF। তাহলে এখান থেকে আমি বের করে নিব যে তাহলে আমাদের 7 ফিটে কত আছে। আমি ধরলাম আমি 7 ফিটে আছে হচ্ছে মনে করেন 1.5 TSF, এরকম সামথিং একটা ভ্যালু আছে 7 ফিটে। আমি এর ক্যালকুলেশন করলাম না, আপনারা ক্যালকুলেশন করে নেবেন, ইন্টারপোলেশনের যে আমাদের ইয়েগুলো আছে ইন্টারপোলেশন করে নেবেন এখান থেকে। তাহলে 5 ফিটের জন্য আমাদের 1 TSF, 10 ফিটের জন্য 2 TSF, তাহলে 7 ফিটের জন্য আমি রাফলি কনসিডার করলাম হচ্ছে 1.5 TSF। এটা গেল বোরহোল 1। সিমিলারলি বোরহোল 2-তে কত আছে সেটা আমরা দেখবো। বোরহোল 2-তে আমাদের 5 ফিটে আছে 1, 10 ফিটে আছে 1.65। তাহলে বোরহোল 2-তে আমাদের থাকবে হয়তো রাফলি আমি কনসিডার করলাম 1.4 TSF। বোরহোল 3-তে কত আছে, সিমিলারলি এখান থেকে আমরা এরকম একটা ভ্যালু পাবো। এখানে এটা হয়তো এরকম হতে পারে 1.3 TSF হতে পারে।
ঠিক আছে, বোরহোল 4-এ এখান থেকে আমরা পাবো। তো এরকম করে প্রত্যেকটা বোরহোলে আমাদের একই ডেপথে কত আছে বেয়ারিং ক্যাপাসিটি সেটা আমরা পাইলাম। মনে করেন আমাদের 8টা 10টা বোরহোল আছে, তো সবগুলা বোরহোলে পাওয়ার পরে সবগুলা বোরহোলের আমরা এভারেজ বের করব। সবগুলা বোরহোলের আমরা এভারেজ, তাহলে আমি সবগুলা বোরহোলের আমার যে 5টা 7টা বোরহোল আছে সবগুলা বোরহোলের এভারেজ আমি 7 ফিট ডেপথে বেয়ারিং ক্যাপাসিটি পাইলাম মনে করেন 1.5 TSF। 1.5 TSF আমার সবগুলা বোরহোলের এভারেজ বেয়ারিং ক্যাপাসিটি 1.5 TSF। 1.5 TSF মানে হচ্ছে 3.0 KSF। ঠিক আছে, 1.5 TSF মানে 3.0 KSF। তাহলে আমি এটা হচ্ছে আমার ফাইনাল বেয়ারিং ক্যাপাসিটি আমি ধরলাম যে আমি 7 ফিট ডেপথে ফাউন্ডেশন দিব এবং আমার বেয়ারিং ক্যাপাসিটি হচ্ছে 3 KSF। তাহলে এই বেয়ারিং ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে আমাকে ফাউন্ডেশনটা ডিজাইন করতে হবে। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে আমার বেয়ারিং ক্যাপাসিটি আমি কনসিডার করলাম হচ্ছে 3 KSF। তাহলে আমি কি করব, আমার এই বেয়ারিং ক্যাপাসিটিটা আমাকে এই সফটওয়্যারে ইনপুট দিতে হবে। বেয়ারিং ক্যাপাসিটি সফটওয়্যারে ইনপুট দেওয়ার জন্য বিভিন্ন সফটওয়্যারে বিভিন্ন প্যারামিটার ব্যবহার করা হয়। কোনো কোনো সফটওয়্যারে সরাসরি বেয়ারিং ক্যাপাসিটি ইনপুট দেওয়া যায়, কোনো কোনো জায়গায় বেয়ারিং ক্যাপাসিটির পরিবর্তে যে কোনো একটা প্যারামিটার ইনপুট দিতে হয়। সেফে যখন আপনারা ডিজাইন করবেন, সেফে ডিজাইন করতে গেলে বেয়ারিং ক্যাপাসিটির পরিবর্তে আপনাকে ইনপুট দিতে হবে সয়েলের সাবগ্রেড মডুলাস। এটাও বেয়ারিং ক্যাপাসিটির মতো একটা প্যারামিটার। বেয়ারিং ক্যাপাসিটি থেকে এই সাবগ্রেড মডুলাসের ভ্যালুটা বের করা হয়। ঠিক আছে, বেয়ারিং ক্যাপাসিটি থেকে এই সাবগ্রেডের মডুলাসটা বের করা হয়, অর্থাৎ এটা বেয়ারিং ক্যাপাসিটি হিসেবেই আপনার ফাউন্ডেশনে কাজ করবে। তাহলে এই ক্যালকুলেশনটা আমরা কিভাবে বের করব, সাবগ্রেড মডুলাসটা কিভাবে বের করব? আপনার এখানে বেয়ারিং ক্যাপাসিটি প্রথম কত সেটা ধরতে হবে। বেয়ারিং ক্যাপাসিটি হচ্ছে 3 KSF। 3 KSF কিপ পার স্কোয়ার ফিট, এটা হচ্ছে আপনার বেয়ারিং ক্যাপাসিটি। তাহলে এই বেয়ারিং ক্যাপাসিটি থেকে আমরা বের করব সাবগ্রেড মডুলাস। তাহলে বেয়ারিং ক্যাপাসিটি হচ্ছে 3 KSF। তাহলে 3 KSF কে আমরা প্রথমে নিব কিপ পার স্কোয়ার ইঞ্চিতে নিব। আমার আছে হচ্ছে কিপ পার স্কোয়ার ফিট KSF, এখান থেকে আমি নিব কিপ পার স্কোয়ার ইঞ্চ। কেন নিব? কারণ এখানে দেখেন, এখানে আমার যে ইনপুটটা আছে, ইনপুটটা হচ্ছে কিপ এবং ইঞ্চিতে। ঠিক আছে, কিপ এবং ইঞ্চিতে, এই কারণে আমি এই কিপ পার স্কোয়ার ফিটকে আমি কনভার্ট করব কিপ পার স্কোয়ার ইঞ্চি। তাহলে স্কোয়ার ফিটকে স্কোয়ার ইঞ্চিতে কনভার্ট করতে গেলে আমাদের 12/12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি পাইলাম হচ্ছে কিপ পার স্কোয়ার ইঞ্চি। কিপ পার স্কোয়ার ইঞ্চি পাওয়ার পরে এবার আমি এটাকে ভাগ করব অ্যালাউবল সেটেলমেন্ট দিয়ে। ভাগ করব কি দিয়ে? অ্যালাউবল সেটেলমেন্ট দিয়ে। অ্যালাউবল সেটেলমেন্ট হচ্ছে আমাদের শ্যালো ফাউন্ডেশনের ক্ষেত্রে অ্যালাউবল সেটেলমেন্ট হচ্ছে 1.5 ইঞ্চি বা 40 মিলিমিটার, 40 মিলিমিটার বা 1.5 ইঞ্চি। বাট এটাকে আমরা আরেকটু কনজারভেটিভ ডিজাইন করার জন্য আমরা সবসময় কনসিডার করি অ্যালাউবল সেটেলমেন্ট 1 ইঞ্চি, 1 ইঞ্চি বা 25 মিলিমিটার। ঠিক আছে, তো এটা আমরা 1 ইঞ্চি কনসিডার করলাম অ্যালাউবল সেটেলমেন্ট। তাহলে আমাদের এই বেয়ারিং ক্যাপাসিটি যেটাকে আমরা কিপ পার স্কোয়ার ইঞ্চিতে নিছি, এটাকে আমরা ভাগ করব অ্যালাউবল সেটেলমেন্ট 1 ইঞ্চি দিয়ে। অ্যালাউবল সেটেলমেন্ট 1 ইঞ্চি, এটাকে মাল্টিপ্লাই করব আমরা ফ্যাক্টর অফ সেফটি দিয়ে। ঠিক আছে, এটাকে আমরা মাল্টিপ্লাই করব ফ্যাক্টর অফ সেফটি দিয়ে। তাহলে আমরা যেই ভ্যালুটা পাবো সেটা হচ্ছে সাবগ্রেড মডুলাস। ঠিক আছে, এটা হচ্ছে সাবগ্রেড মডুলাস। তাহলে এখান থেকে ক্যালকুলেশনটা যদি আমরা ক্যালকুলেটরে করি তাহলে আমাদের কত আছে দেখি আমরা। এখানে হচ্ছে আমাদের 3/12 তাহলে এটা হচ্ছে আমাদের 3 বাই, এটা মূলত বের হলো আমাদের, এটা বেয়ারিং ক্যাপাসিটি আমরা জাস্ট কিপ পার স্কোয়ার ফিট থেকে আমরা কনভার্ট করলাম কিপ পার স্কোয়ার ইঞ্চি। ঠিক আছে, এটাকে আমরা ভাগ করবো অ্যালাউবল সেটেলমেন্ট দিয়ে, এটাকে মাল্টিপ্লাই করবো ফ্যাক্টর অফ সেফটি দিয়ে। তো ফ্যাক্টর অফ সেফটি আপনার সয়েল লিস্টের রিপোর্ট উল্লেখ করাই থাকবে, 2 হইতে পারে, 2.5 হইতে পারে, 3 হইতে পারে। তো ফ্যাক্টর অফ সেফটি যেটাই হবে সেটা দিয়ে আমরা মাল্টিপ্লাই করবো। আর আমাদের এখানে ফ্যাক্টর অফ সেফটি আছে 2.5, তাহলে আমি এখানে ফ্যাক্টর অফ সেফটি 2.5 কনসিডার করলাম। ঠিক আছে, তাহলে এখানে আমার কত আসতেছে 0.052 কিপ পার ইঞ্চ স্কোয়ার, 0.052। আচ্ছা, আমাদের একটা সেশন এখন শেষ হয়ে যাবে, আমরা 10 মিনিটের একটা ব্রেক দিয়ে আমরা 2 নম্বর সেশনটা শুরু করবো। 10 মিনিট একটা ব্রেক দিয়ে আমরা 2 নম্বর সেশনটা শুরু করবো।